আন্না শর্মাকে এই অন্দাজা ছিল না যে মুম্বাই থেকে বেঙ্গালুরুর এক জানা পরিচিত উড়ান একটা এমন ঘটনা থেকে শুরু হবে যা তাকে সবসময় মনে থাকবে। মাত্র ১১ বছরের বয়সে আন্না ভালো করে জানত যে এই যাত্রা কতটা গুরুত্বপূর্ণ। তার হাতে ফার্স্ট ক্লাসের টিকিট ছিল, সিট নম্বর ৩, যা তার বাবা সপ্তাহ আগে বুক করেছিল যাতে যাত্রা আরামদায়ক হয়। প্রত্যেক ছোট বড় বিষয়ের খেয়াল রাখা হয়েছিল। তারা ঘুরতে বা আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিল না। এই যাত্রা ইন্ডাস ভেঞ্চার্স নামক একটা বিনিয়োগ কোষের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের সাথে জড়িত ছিল, যা শিক্ষালিপের ভবিষ্যৎকে একটা নতুন দিশা দিতে পারত, যা আন্না দিয়ে তৈরি করা হয়েছিল। একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ছিল এবং হাজার হাজার ছাত্রদের লাভ পৌঁছাচ্ছিল। সব কিছু খুব সতর্কতার সাথে প্রস্তুত করা হয়েছিল, কিন্তু কেউই সেই কথাটির অন্দাজ করেনি যা আন্না ফার্স্ট ক্লাস কেবিনে পা রাখতেই হবে। বিক্রম সিং নামক একটা লোক আগে থেকেই সেখানে বসেছিল। তার হাবভাবে আত্মবিশ্বাস এবং একটু চ্যালেঞ্জ ছিল। যখন আন্না থামল তখন বিক্রম একদমই বিব্রত হল না। সে শুধু ঠোঁট শিকড়ে বলল যে সিট ৩ তার। আন্না তার টিকিট দেখালো যাতে ৩ স্পষ্ট করে লেখা ছিল, কিন্তু এই সত্যতা থেকে পরিস্থিতিতে কোনো পরিবর্তন এলো না। সুনিতা মেহতা নামক একটা এয়ার হোস্টেস কাছে এলো। বেশি সময় না নিয়ে সুনিতা প্রায় সেই লোকের পক্ষে ঝুঁকে গেল। মনোযোগ সহকারে চেক করার বদলে সে তাড়াতাড়ি আন্নাকে ইকোনমি ক্লাসে যাওয়ার সাজেশন দিল। এই শব্দগুলো এত জোরে বলা হয়েছিল যে আশেপাশের অনেক যাত্রী শুনতে পেল, কিন্তু কেউ কিছু বলল না। আন্না তার টিকিট ধরে সেখানেই দাঁড়িয়ে রইল। সে জানত যে তার বাবা রোহন শর্মা পিছনে ইকোনমি ক্লাসে বসে আছেন। তারা একবার বলেছিল যে আন্নাকে ফার্স্ট ক্লাসে এবং নিজেকে সাধারণ সিটে বসানোর কারণ টাকার অভাব নয়, বরং এটা শেখানো যে সুবিধা এবং বিনয়ের মধ্যে ভারসাম্য কিভাবে রাখা যায়। আন্নার এটাতে অভ্যাস ছিল, কিন্তু আজ তার আইনি অধিকারকে অস্বীকার করা কোনো ছোট কথা ছিল না। এটা একটা আঁচড়ের মতো ছিল, শুধু ন্যায়ের ওপর নয়, বড় একটা শিশুর, যুবক কিন্তু শক্তিশালী আত্মসম্মানের ওপরও, যা সময়ের আগে বড় হয়ে উঠতে হয়েছিল। ফার্স্ট ক্লাস কেবিনে নীরবতা ছড়িয়ে গেল। কিছু লোক তির্যক দৃষ্টিতে দেখল, কিছু অগ্রাহ্য করার নাটক করল এবং অধিকাংশ চুপ রইল। প্রত্যেক দৃষ্টি যেন এই অদ্ভুত পরিস্থিতি থেকে বাঁচতে চাইছিল। আন্না সেই মুহূর্তে একাকিত্বকে স্পষ্ট অনুভব করল। যদিও তার চারপাশে ডজনখানেক বয়স্ক লোক ছিল, সবকিছু তাড়াতাড়ি ঘটল, কিন্তু এটা যে কোনো সাক্ষীর স্মৃতিতে গভীরভাবে বসে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। ভারতে একটা ভারতীয় শিশুকে একটা উড়ানের ফার্স্ট ক্লাস কেবিনে সেই সিটে বসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল, যার জন্য সে টাকা দিয়েছে। বিক্রম সিং শান্তভাবে বসে রইল। তার কণ্ঠ দৃঢ় ছিল যে সে এই সিটের জন্য পেমেন্ট করেছে এবং তার যাওয়ার কোনো কারণ নেই। সুনিতা মেহতা আরও অস্থির হয়ে উঠল। সে চাইছিল যে মামলা তাড়াতাড়ি শেষ হোক, কিন্তু তার সমাধান জোরে বলা লোকের পক্ষে ছিল। আন্নাকে ইকোনমি ক্লাসে যাওয়ার প্রস্তাব একটা আদেশের মতো লাগছিল, একটা রূঢ় থোপানো ফয়সালা, যাতে ন্যায় খোঁজার কোনো চেষ্টা ছিল না। না সেই শিশুর অনুভূতির খেয়াল ছিল যার সাথে অন্যায় হচ্ছিল। কেবিনে লোকেরা আন্নাকে নানা অনুভূতি দিয়ে দেখছিল। কিছু কৌতূহলী ছিল, কিছু অবাক ছিল এবং কিছু মনে মনে সেই মেয়ের সাথে একমত ছিল, কিন্তু তবুও চুপ থাকা বেছে নিল। কেউ তার জন্য বলার জন্য এগিয়ে এলো না। সেই চুপ্পির ওজন এয়ার হোস্টেস এক অস্বীকার থেকে কম ছিল না। এটা এই কথার প্রমাণ ছিল যে অনেক লোক সঠিকের জন্য দাঁড়ানোর বদলে নিজের শান্তি বজায় রাখা পছন্দ করে। এবং সেই মুহূর্তে আন্না বুঝল যে ন্যায় কখনো ভিড় থেকে আসে না, বরং তাকে নিজে হাসিল করতে হয়। তার হাতে যে টিকিট ছিল সেটা শুধু যাত্রার দস্তাবেজ ছিল না, এটা এই কথার প্রমাণ ছিল যে তাকে সেই জায়গায় বসার অধিকার ছিল যে তার বাবা সতর্কতার সাথে বুক করেছে, যাতে সব কিছু সুচারুভাবে চলে। কিন্তু এখন সব কিছু ব্যর্থ লাগছিল। যখন একটা অধের বয়সের লোক শুধু তার কঠোর মনোভাব দিয়ে একটা স্পষ্ট কথা অস্বীকার করতে পারত, এবং একটা এয়ার হোস্টেস সুবিধার জন্য সহজে তার সাথ দিতে পারত। আন্নাই বিপরীততাকে তার কাঁধে একটা বোঝার মতো অনুভব করল। সে লোক তার সিটে বসে রইল এবং আন্না গ্যালিতে দাঁড়িয়ে রইল। সুনিতা অপেক্ষা করছিল যে মেয়েটা এগিয়ে যাক, কিন্তু আন্না একটা পদক্ষেপও এগোয়নি। সে না চিৎকার করল, না কাঁদল। তার বদলে আন্নার চুপ্পি একটা অদৃশ্য চাপ তৈরি করল, যা অনেক যাত্রী তাদের দৃষ্টি সরাতে পারল না। পুরো ফার্স্ট ক্লাস কেবিন হঠাৎ একটা অপ্রত্যাশিত নাটকের মঞ্চ হয়ে গেল, যেখানে একটা শিশুকে সেই সব সহ্য করতে হচ্ছিল যা বয়স্কদের সহ্য করা উচিত ছিল। বিক্রম সিংহের জন্য এটা একটা ছোট কথা ছিল।
তাকে বিশ্বাস ছিল যে তার অভিজ্ঞতা এবং হেসিয়ত তাকে লাভ দেওয়ার জন্য যথেষ্ট। তাকে বিশ্বাস ছিল যে কেউ একটা ভারতীয় মেয়ের পক্ষ নেবে না। কিন্তু আন্নার জন্য এটা একটা জীবন্ত শিক্ষা ছিল। শিক্ষা এটা যে সত্যটা সবসময় নিজের রক্ষা করে না। যার হাতে সত্যতা থাকে তাকে কখনো কখনো ন্যায় পাওয়ার জন্য লড়াই করতে হয়। এবং এই শিক্ষা ঠিক সিট 3-এ একটা সকালের উড়ানে অনেক লোকের চুপ্পির সামনে পাওয়া গেল। একটা মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল মনে হল। আন্নাকে এহসাস হল যে সে শুধু একটা সিটের বিবাদের মুখোমুখি হচ্ছে না, বরং এই কথারও মুখোমুখি হচ্ছে যে সমাজ ভারতে একটা শিশুকে কিভাবে দেখে। কেউ ভাবেনি যে এই সামান্য ঘটনা বড় ঘটনার একটা শৃঙ্খলার শুরু হয়ে যাবে। কিন্তু সেই সময় এটা সেই অন্যায়কে উজাগর করার জন্য যথেষ্ট ছিল যা বিদ্যমান ছিল, এবং আন্না জানত যে এটা আসন্ন একটা লম্বা দিনের শুধু শুরু ছিল। সেই সকালে মুম্বাইতে শর্মা পরিবারের দিন সাধারণের চেয়ে তাড়াতাড়ি শুরু হল। উপনগরে তাদের শান্ত বাড়িতে আন্না শর্মা অন্ধকার থাকতেই উঠে গেল। এজন্য নয় যে তাকে জাগানো হয়েছিল, বরং এজন্য যে সে নিজে শুনতে পাচ্ছিল না। আন্না জানত যে আজকের দিন সাধারণ দিনের মতো নয়। এটা শুধু একটা উড়ান নয়, বরং এটা শিক্ষাপের ভবিষ্যৎ নিয়ে যাওয়ার যাত্রা ছিল। একটা প্রজেক্ট যা সে তার ছোট্ট 2 বছরের জীবনে পুরো যাত্রা ছিল। আজকের দিন সাধারণ দিনের মতো লগন থেকে তৈরি করা হয়েছিল। 11 বছরের সেই মেয়ে যা ভারতে বেড়ে উঠেছে একটা সাধারণ শিশুর মতো দেখতে, তার বয়সের চেয়ে অনেক বেশি ভারী দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছে। তার বাবা রোহন শর্মা তার ছোট্ট স্টাডি রুম থেকে বাইরে এলো। সে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, যা আগে মুম্বাইয়ের একটা টেক কোম্পানিতে কাজ করত। কিন্তু যখন থেকে শিক্ষালাভ বিকাশ করা শুরু করেছে, তারা তাদের স্থির চাকরি ছেড়ে দিয়েছে যাতে তার মেয়ের সাথে থাকতে পারে। তারা এটা আকাঙ্ক্ষার কারণে নয়, বরং আন্নার ক্ষমতার ওপর বিশ্বাসের কারণে করেছে। সে বুঝত যে তার মেয়ের একটা আলাদা দৃষ্টি আছে, এবং তাদের দায়িত্ব একটা শক্তিশালী নেম তৈরি করা যাতে সে আরও এগিয়ে যেতে পারে। এই নির্বাচন সহজ ছিল না, কারণ ভারতীয় সমাজে অনেক মা বাবা এখনও স্থিরতা এবং নিরাপত্তাকে সবচেয়ে ওপরে রাখে। কিন্তু রোহন শর্মার বিশ্বাস ছিল যে তার মেয়ের প্রজন্মকে এর চেয়ে অনেক বেশির দরকার। তাদের এটা প্রমাণ করার সুযোগ দরকার যে একটা ভারতীয় শিশু বিশ্বের শিক্ষার পদ্ধতিকে বদলাতে পারে। নাস্তা নীরবে হলো কিন্তু ভারী নয়। আন্না তাড়াতাড়ি কিছু কামড় খেল। তার মন এখনও সেই সংখ্যা, ডাটা চার্ট এবং সেই প্রেজেন্টেশনে ঘুরছে যা সে মনোযোগ সহকারে প্রস্তুত করেছে। শিক্ষালিপের ব্যবহার আগে থেকেই ভারত এবং অনেক দেশের ডজনখানেক স্কুলে করা হচ্ছিল, কিন্তু বেঙ্গালুরুতে ইন্ডাস ভেঞ্চার্সের সাথে মিটিং এটা নির্ধারণ করবে যে এটা পারহত প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী বিস্তার করতে পারবে কিনা। আন্না সংখ্যালঘু সম্প্রদায় এবং পিছিয়ে পড়া এলাকার লক্ষ লক্ষ ছাত্রদের কথা ভাবল, যেখানে একটা মুক্ত বা কম খরচের অনলাইন শিক্ষণ উপকরণ একটা বড় পার্থক্য তৈরি করতে পারে। আজ সবকিছু সেই স্বপ্নের চারপাশে ঘুরছে। রোহন শর্মা তার মেয়েকে দেখল এবং বেশি কিছু বলল না। সে প্রত্যেক প্রেজেন্টেশন বা পার্টনার মিটিংয়ের আগে আন্নার একাগ্রতার অভ্যস্ত ছিল। সে জানত যে তার মেয়ে চিন্তিত, আত্মবিশ্বাসের অভাবের কারণে নয়, বরং এজন্য যে সে দায়িত্ব বোঝে। এই শিশু তার বয়সের সাধারণ শিশুর মতো নয়। যখন তার সমবয়সী বন্ধুরা খেলা, ফিল্ম বা সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবে, আন্না কম্পিউটারের সামনে ঘণ্টাখানেক কাটায়, কোডের লাইন তৈরি করে, পাঠ ডিজাইন করে এবং বিশ্বের শিক্ষকদের সাথে যুক্ত হয়। মুম্বাইয়ের ভারতীয় সম্প্রদায়ের অনেক লোক যখন এটা শুনে তাহলে অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক না, এটা ভেবে যে এটা শুধু একটা বাড়িয়ে বলা কথা, কিন্তু বাস্তব সংখ্যা এবং চুক্তি সবকিছু বলে দেয়। তাই বেঙ্গালুরুর যাত্রা একটা বড় দায়িত্ব নিয়ে এসেছে। যদি ইন্ডাস ভেঞ্চার্স বিনিয়োগ করতে সম্মত হয়, তাহলে শিক্ষালিপের কাছে অনেক রাজ্যের সরকারি স্কুলে প্রোগ্রাম চালানোর জন্য যথেষ্ট সম্পদ থাকবে, কানাডা এবং এশিয়ায় বিস্তার করার জন্য। আন্না একটা যুবক সিইও হওয়ার কথা ভাবছে না, যেমন প্রেস একবার লিখেছে। সে শুধু ভাবে যে আরও ছাত্রদের সমানভাবে জ্ঞানের অ্যাক্সেস মিলবে। এই চিন্তা তার এব্বুরে বাড়াতে দব এবং গল্প থেকে এসেছে, যা তার বাবা প্রায়ই ভারতে তার কঠিন শৈশব নিয়ে শোনায়, যেখানে অনেক শিশুকে স্কুল যাওয়ার সুযোগ মেলে না বা মাঝখানে পড়া ছেড়ে দিতে হয়। আন্না সেই স্মৃতিগুলো তার ভিতরে নিয়ে নিয়েছে, যা সে সরাসরি অনুভব করেনি, কিন্তু সেগুলো সবসময় গভীরভাবে অনুভূত হয়। একটা দেশের স্মৃতি যা অভাবের মুখোমুখি হয়েছে কিন্তু ক্রমাগত এগিয়ে গেছে। রোহন লাগেজ আবার চেক করল। সেই ইউএসবি নেওয়া ভুলল না, যাতে আন্না দিয়ে প্রস্তুত করা প্রেজেন্টেশন ছিল। বাস্তবে তারা 3টা আলাদা জায়গায় 3টা কপি সেভ করেছে, সাথে একটা ক্লাউডে আপলোডও করেছে। তারা একবার আন্নাকে বলেছে যে সতর্কতা ঝুঁকি দূর করার ভিত্তি। আন্না প্রায়ই হাসত,
কিন্তু সে এই অভ্যাস তার বাবার কাছ থেকে শিখেছে। এইভাবে তারা মিলে শিক্ষালিপ তৈরি করেছে। একদিকে একটা শিশুর সৃজনশীল দৃষ্টি, অন্যদিকে একটা বাবার পরিপক্কতা এবং অভিজ্ঞতা। সেই সকালে মুম্বাই বিমানবন্দর প্রত্যেক দিনের মতো ভিড়ভাড় ছিল। এটা প্রথমবার নয় যে বাবা এবং মেয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য একসাথে যাত্রা করছে। কিন্তু এবার এটা আলাদা ছিল। এবার সবার দৃষ্টি আন্নার ওপর থাকবে। যদিও ইন্ডাস ভেঞ্চার্স শিক্ষালিপের মূল্য জানে, তারা এখনও এই সত্যটা দেখবে যে কোম্পানির সিইও শুধু ১১ বছরের একটা ভারতীয় মেয়ে। সন্দেহ থাকা লাজমি ছিল। আন্না এই কথায় ওয়াকিফ ছিল এবং সে এটা প্রমাণ করতে চাইছিল যে লোকেরা তাকে তার বয়স এবং রূপরং দিয়ে ভুল করছে। বাবা এখনও ফার্স্ট ক্লাস কেবিনে তার মেয়ের সাথে বসার বদলে নিজের জন্য ইকোনমি ক্লাসের সিট বেছে নিয়েছে। তারা একবার ব্যাখ্যা করেছে যে এটা টাকা বাঁচানোর জন্য নয়, বরং এজন্য যে আন্না তার নিজস্ব জায়গায় আত্মনির্ভর হওয়া শিখুক, পরিচালনা করা এবং দায়িত্ব নেওয়া শিখুক। তাদের নজরে তাদের মেয়ে শুধু একটা শিশু নয় যাকে নিরাপত্তার দরকার, বরং একটা বাস্তব প্রতিষ্ঠাতা যাকে তার সাহসকে প্রশিক্ষণ দেওয়ার দরকার। সিটের এই বিভাজন যদিও ছোট ছিল, তাদের প্রত্যেক যাত্রায় একটা অভ্যাস হয়ে গেছে। আন্নার জন্য এর দুটা অর্থ ছিল। একদিকে তাকে বিশ্বাস এবং স্বাধীনতা অনুভব হয়, অন্যদিকে সে সবসময় জানত যে কিছু লাইনের পিছনে তার বাবা এখনও দেখছে। যদি কিছু হয় তাহলে তার রক্ষা করার জন্য প্রস্তুত। এই এহসাস একটা বিশেষ নিরাপত্তা দেয়। স্বাধীনতা এবং সমর্থনের মধ্যে একটা ভারসাম্য, এবং এই গুরুত্বপূর্ণ সকালে আন্না এটাকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার আগে আন্না তার স্টাডি টেবিলে কিছু শেষ মিনিটের জন্য বসল এবং তার পরিচিত ল্যাপটপ আবার খুলল। স্ক্রিনে শিক্ষাপের বিকাশ চার্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। নতুন রেজিস্টার ছাত্রের সংখ্যা, অনলাইন শেখার ঘণ্টা, শিক্ষকদের প্রতিক্রিয়া, প্রত্যেক সংখ্যা তার অনেক রাতের পরিশ্রমের ফল ছিল। প্রত্যেকেই এটা বোঝে না যে সেই সাফল্যের পিছনে ধৈর্য এবং একাকিত্বও ছিল। কিন্তু আন্না এর কথা বেশি ভাবেনি। সে শুধু ভাবল যে কালকের প্রেজেন্টেশনকে কিভাবে সফল করা যায়। যখন বাড়ির দরজা বন্ধ হলো, তাহলে একটা নতুন যাত্রা আধিকারিকভাবে শুরু হলো। স্যুটকেসে কাপড় এবং দস্তাবেজের পাশাপাশি একটা চিঠিও ছিল, যা রোহন সতর্কতার সাথে ভিতরে রেখেছে। এটা সেই চিঠি যা আন্না ১ বছর আগে নিজেকে লিখেছে, যখন শিক্ষালিপ প্রথমবার ১০-০ ব্যবহারকারী সংখ্যা ছুঁয়েছে। চিঠিতে শুধু কিছু লাইন ছিল, কিন্তু এটা তাকে মনে করানোর জন্য যথেষ্ট ছিল যে শেষ লক্ষ্য সংখ্যা বা উপাধি নয়, বরং ছাত্রদের জীবনে বাস্তব পরিবর্তন আনা। রোহন চাইছিল যে তার মেয়ে বেঙ্গালুরুতে মিটিং রুমে প্রবেশ করার আগে এটাকে আবার পড়ুক। বিমানবন্দরের রাস্তায় দুজনে কম কথা বলল, তনাবেল কারণে নয়, বরং এজন্য যে তারা একে অপরকে খুব ভালো করে বোঝে। আন্না জানত যে তার বাবা সেই চিজগুলো নিয়ে ভাবছে যা হতে পারে, এবং রোহন জানত যে তার মেয়ে প্রেজেন্টেশনের প্রত্যেক বিবরণকে দোহরাচ্ছে। তাদের মধ্যে বেশি শব্দের দরকার ছিল না, শুধু বিশ্বাসের, এবং এই নীরবতা যাত্রাকে আরও পবিত্র করে তুলছিল। আন্না শর্মা গাড়িতে বসে জানালা থেকে বাইরে দেখছিল। সে বেঙ্গালুরু নিয়ে ভাবল, সেই ভবন নিয়ে যেখানে ইন্ডাস ভেঞ্চার্সের হেডকোয়ার্টার্স ছিল, সেই বড় রুম নিয়ে যেখানে মুখগুলো তাকে প্রত্যেক ছোট বড় কথায় পরীক্ষা করবে। কিন্তু আন্না ভয় পায়নি। সে জানত যে সে শুধু নিজের জন্য যাচ্ছে না, শুধু তার বাবার জন্য নয়, বরং সেখানকার লক্ষ লক্ষ ছাত্রদের জন্য যাচ্ছে। এবং এই চিন্তাই তাকে আরও শক্তিশালী অনুভব করিয়েছে। উড়ান এখনও শুরু হয়নি, কিন্তু আন্না এবং তার বাবা দুজনেই জানত যে এই যাত্রা একটা গুরুত্বপূর্ণ মোড় হবে। তারা এটা আশা করেনি যে কিছু ঘন্টা পর উড়ান ভরার প্রস্তুতি করা বিমানে একটা অপ্রত্যাশিত ঘটনা তাদের সব পরিকল্পনাকে একটা ভয়ানক পরীক্ষায় ফেলে দেবে। কিন্তু এই সময় তারা শুধু তাদের সামনের লক্ষ্যে মনোনিবেশ করছে, শিক্ষালিপকে বিশ্বের কাছে নিয়ে আসা। যখন লাউডস্পিকারে যাত্রীদের বিমানে চড়ার প্রক্রিয়া সম্পূর্ণ করার ঘোষণা হলো, তাহলে আন্না সতর্কতার সাথে ফার্স্ট ক্লাস কেবিনের দিকে চলল। সিট নম্বর ৩-এর টিকিট শুরু থেকে শেষ পর্যন্ত তার হাতে ছিল, যা এই গুরুত্বপূর্ণ যাত্রার একটা স্পষ্ট প্রমাণ ছিল। কিন্তু যখন সে সেই সিটের লাইনে পৌঁছল, তাহলে একটা অপ্রত্যাশিত দৃশ্য তার অপেক্ষায় ছিল। আন্নার সিটে অন্য কেউ বসেছিল, একটা অধের বয়সের লোক যার মুখে আত্মবিশ্বাস এবং একটু চ্যালেঞ্জ ছিল। সে একটা শিশুর আশায় কোনো মনোযোগ দেয়নি, শুধু ঠান্ডা করে ঘোষণা করল যে সে সিট তার। আন্না কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ৩ নম্বরে টিকিট দেখালো, কিন্তু সে লোক হিলল না। সে জোর দিয়ে বলল যে সে এই জায়গা কিনেছে এবং তার যাওয়ার কোনো কারণ নেই। তার অভিমানী লহজে আশেপাশে বসা লোকদের মনোযোগ আকর্ষণ করা শুরু করল। কিছু দৃষ্টি গেল, কিছু কৌতূহলী ছিল, কিছু উদাসীন ছিল, যেন এর সাথে তাদের কোনো লেনাদেনা নেই। ফার্স্ট ক্লাস কেবিনে পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল।
প্রধান এয়ার হোস্টেস সুনিতা মেহতা কাছে এলো, যা একটা সাপসূত্র ইউনিফর্ম পরেছিল। তথ্যের ভালো করে চেক করার বদলে সে সেই লোকের দাবিতে বেশি বিশ্বাস করছে মনে হল। বেশি ভেবে না সুনিতা আন্নাকে ইকোনমি ক্লাসে যাওয়ার সাজেশন দিল। এই কথা এত জোরে বলা হয়েছে যে আশেপাশের যাত্রীরা শুনতে পেল। নীরবতা ছড়িয়ে গেল। কেউ বিরোধে একটা শব্দ বলল না। সেই মুহূর্তে আন্না একটা স্পষ্ট একাকিত্ব অনুভব করল। সে কোনো সমস্যা তৈরি করতে চাইছিল না, কিন্তু সে এটাও স্বীকার করতে পারত না যে তাকে তার ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই ঘটনা ডজনখানেক লোকের সামনে হচ্ছিল, তবুও কেউ তার রক্ষার জন্য দাঁড়াল না। কিছু সহানুভূতি ভরা দৃষ্টি ছিল, কিছু উদাসীন চোখ ছিল এবং কিছু মুখ এমনও ছিল যা বিরক্ত দেখাচ্ছিল, যেন তাদের বিব্রত করা হচ্ছে। এই সবই সেই মেয়েকে এটা বোঝালো যে কখনো স্পষ্ট সত্যতাকেও শুধু চুপ্পির কারণে অগ্রাহ্য করা যায়। অধের বয়সের লোক তার দৃঢ় কণ্ঠ বজায় রাখল। তার বিশ্বাস ছিল যে সে সেই সিটের জন্য পেমেন্ট করেছে এবং কেউ তাকে ছেড়ে যাওয়ার জন্য জোর করতে পারবে না। তার কঠোরতা এয়ার হোস্টেসের অস্থিরতার ঠিক বিপরীত ছিল। একটা যুবক গ্রাহকের রক্ষা করার বদলে সুনিতা শুধু মামলাকে তাড়াতাড়ি সুলঝাতে চাইছিল, যাতে উড়ানে দেরি না হয়। তার প্রত্যেক কথায় বড় যাত্রীর প্রতি তার ঝোঁক স্পষ্ট ছিল। আন্না টিকিটকে একটা অখণ্ড প্রমাণ হিসেবে তার হাতে ধরে রেখেছে। সে জানত যে তার বাবা ইকোনমি ক্লাসে কিছু লাইন পিছনে বসে আছে। তারা অনেকবার তার মেয়েকে মনে করিয়েছে যে ফার্স্ট ক্লাস শুধু গুরুত্বপূর্ণ যাত্রার জন্য মনোনিবেশ করার জায়গা, যখন তারা নিজে একটা সাধারণ সিট বেছে নিয়েছে। আজ এটা আন্নাকে তার দায়িত্বের আরও বেশি এহসাস করিয়েছে। এটা এখন শুধু একটা সিট রাখার কথা নয়, বরং সেই ন্যায় বজায় রাখার কথা যার সে পুরোপুরি হকদার। যখন ভারী পরিবেশ ছায়া পড়েছিল, তাহলে একটা অপ্রত্যাশিত কণ্ঠ গুঞ্জে উঠল। এটা একটা বড় বয়সের মহিলা ছিল, যার সাদা চুল করিম করে সাজানো ছিল, শান্ত দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখে দৃঢ়তা ছিল। সে নিজের পরিচয় মার্গেট ইভান্স হিসেবে দিল, যা ফার্স্ট ক্লাসে বসা অন্য একটা যাত্রী ছিল। সে দাঁড়ালো এবং সেই লোককে তার সিট দেওয়ার প্রস্তাব দিল। সে ধীরে কিন্তু স্পষ্ট করে বলল যে যদি তাকে একটা আরামদায়ক সিট দরকার, তাহলে সে তার সিট নিয়ে নিক, যাতে মেয়েটা তার কেনা জায়গায় বসতে পারে। স্পষ্ট করে বলল যে যদি তাকে একটা আরামদায়ক সিট দরকার, কার্যকারী কেবিনের পরিবেশ বদলে দিল। কিছু লোক একটা অচেনা মহিলার হস্তক্ষেপে অবাক হয়ে মাথা তুলতে লাগল। সে লোক একটা মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু তারপর জায়গা বদলানোর জন্য মেনে নিল। সে মার্গেটের সিটে বসল, এখনও রাগান্বিত মুখ করে, এবং আন্না সিট 3-এ ফিরে এলো। এয়ার হোস্টেস সুনিতা স্বস্তির নিঃশ্বাস নিল, যেন সে একটা সমস্যা সুলঝিয়েছে। কিন্তু এই ঘটনা সব সাক্ষীর মনে একটা অবিস্মরণীয় ছাপ ছেড়েছে। আন্না চুপচাপ বসে সামনে থেকে আসা ভারী দৃষ্টি অনুভব করছিল। সে লোক এখন ঠিক পাশে বসেছিল এবং এখনও ঠান্ডা এবং তিরস্কারের ভাব দেখাচ্ছিল। সমাধান হওয়ার পরও তনাব একদম কমেনি, বরং এটা ছায়া পড়া চুপ্পি থেকে আরও স্পষ্ট হয়েছে। মেয়েটা বুঝল যে এখন প্রত্যেকে তাকে দেখছে, সমর্থন থেকে নয়, বরং পরীক্ষা করার দৃষ্টিতে। একটা ছোট মুহূর্ত, কিন্তু আন্নার জন্য এটা একটা খুব বড় শিক্ষা ছিল। সে অনুভব করল যে অন্যায় যে কোনো জায়গায় হতে পারে, এমনকি একটা সাধারণ লাগা উড়ানে। এবং সেই অন্যায় সব সময় নিয়ম থেকে ঠিক হয় না, বরং কখনো কখনো একটা ব্যক্তির সাহস থেকে ঠিক হয়। যদি মার্কেট দাঁড়াতো না, তাহলে হয়তো আন্নাকে একটা আলাদা জায়গায় বসতে হতো, শুরু থেকেই ঠেলে দেওয়ার অনুভূতি সাথে। সিট 3-এ ফিরে বসে আন্না সামনের যাত্রা নিয়ে ভাবল। এই যাত্রা আগে থেকেই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন এর আরেকটা অর্থ যোগ হয়েছে। মেয়েটা জানত যে তাকে এখনও অনেক সন্দেহাস্পদ দৃষ্টি এবং অপমানজনক শব্দ মিলবে, কিন্তু যদি তাকে তার নিজের সিটে বসার অধিকার থেকেও বঞ্চিত করা হয়, তাহলে কাল মিটিং রুমে নিজেকে প্রমাণ করা আরও কঠিন হবে। অধের বয়সের লোক এখন তার জায়গায় ছিল, কিন্তু এখনও স্পষ্টভাবে রাগান্বিত দেখা যাচ্ছিল। আন্না তাদের মধ্যের পার্থক্য স্পষ্ট অনুভব করল। একটা ভারতীয় মূলের শিশু যা শিক্ষার স্বপ্ন নিয়ে এসেছে, এবং একটা যাত্রী যা বিশ্বাস করে যে ফার্স্ট ক্লাসের সিট একটা ছোট মেয়ের জন্য নয়। এটা শুধু একটা সিটের সংঘর্ষ নয়, বরং ভারতে বাস্তব জীবনে বিদ্যমান সামাজিক পূর্বাগ্রহের সংঘর্ষ ছিল। মার্গারেট তার নতুন সিটে ফিরে গেল, পিছনে ফিরে দেখল না, কিন্তু আন্নার হৃদয়ে সেই কার্যকরী একটা আলোর রশ্মি ছিল। সান্ত্বনার শব্দের দরকার ছিল না, স্পষ্টীকরণের দরকার ছিল না। একটা অচেনা মহিলার একটা দৃঢ় সিদ্ধান্ত এটা প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে ন্যায় এখনও বিদ্যমান হতে পারে, এবং এটা আন্নাকে আসন্ন চিজের জন্য প্রস্তুত হওয়ার জন্য একটা শান্ত শক্তি দিয়েছে। তার পরের সময়ে সে চুপচাপ বসে রইল, তার সাথে নেওয়া দস্তাবেজের ফোল্ডার আবার খুলল। বেঙ্গালুরুতে প্রেজেন্টেশনে সামগ্রীতে মনোনিবেশ করার চেষ্টা করছিল, কিন্তু যে ঘটনা এখনই ঘটেছে সেটা তার মনে গুঞ্জে উঠছিল। আন্না নিজেকে এটা ভাবতে থামাতে পারল না যে এটা শেষবার নয় যখন তাকে তার রূপ, বয়স বা মূলের ভিত্তিতে বিচার করা হয়েছে।
তবুও তাকে পিছিয়ে যাওয়ার বদলে এটা তার সংকল্পকে আরও শক্তিশালী করেছে। যদি তার মতো একটা ভারতীয় মূলের শিশুকে শুধু ফার্স্ট ক্লাসের সিটে বসার জন্য নিচু দেখা যায়, তাহলে শিক্ষালিপের সাফল্যই এটা প্রমাণ করবে যে প্রতিভা এবং ইচ্ছাশক্তি কারো পূর্বাগ্রহের ওপর নির্ভর করে না। বিমান লম্বা যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। লোকেরা ধীরে ধীরে তাদের সিটে স্থির হয়ে গেল। কিন্তু আন্নার জন্য সাম্প্রতিক ঘটনা একটা অবিস্মরণীয় চিহ্ন ছেড়েছে। এটা শুধু একটা সিটের বিবাদ নয়, বরং একটা লম্বা ঘটনাপূর্ণ দিনের শুরু ছিল, যেখানে তাকে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিমানের কেবিনে লাউডস্পিকার গুঞ্জে উঠল। ক্যাপ্টেনের কণ্ঠ গভীর এবং দৃঢ় ছিল। এটা ঘোষণা করে যে একটা যুবক যাত্রীর সাথে সম্পর্কিত নিরাপত্তা চেতাবনীর কারণে উড়ানকে পুনের ফিরে যেতে হচ্ছে। সবাই অবাক হয়ে একে অপরকে দেখতে লাগল ফুসফুস করে। সিটের ঘটনার পর আগে থেকেই তনাবপূর্ণ পরিবেশ এখন আরও ভারী হয়ে গেল। ফুসফুসাহট তাড়াতাড়ি ছড়িয়ে গেল, কিন্তু কাউকে ঠিক করে জানা ছিল না যে কি হচ্ছে। সবাই শুধু এটা শুনেছে যে একটা যাত্রীর ওপর জাল দস্তাবেজ ব্যবহার করার সন্দেহ আছে। আন্না সোজা বসে ককপিট থেকে আসা প্রত্যেক শব্দ শুনছিল। মেয়েটা ভালো করে জানত যে এই চেতাবনী তার ওপরই লক্ষ্য করা। কাউকে বলার দরকার ছিল না, সব সন্দেহ তার ওপর কেন্দ্রীভূত ছিল। তুরন্ত অনেক লোকের দৃষ্টি তার দিকে ঘুরল, যাতে পরীক্ষা, অনুসন্ধান এবং সন্দেহ মিশ্রিত ছিল। কেবিনে কেউ একটা শব্দ বলল না, কিন্তু চুপ্পির ওজন ভয়ানক ছিল। আন্না জানত যে এই মুহূর্ত শুধু একটা অনুসন্ধান প্রক্রিয়া নয়, এটা অচেনাদের একটা পুরো গ্রুপ দিয়ে একটা নীরব সিদ্ধান্ত ছিল। সে তার বাবার কথা ভাবল, যা পিছনে ইকোনমি ক্লাসে বসে আছে। সে সেই পরিস্থিতির অভ্যস্ত ছিল যেখানে তার মেয়েকে সন্দেহের মুখোমুখি হতে হয়। কিন্তু তারা নিশ্চিতভাবে এটা আশা করেনি যে চিজগুলো এতটা বাড়বে। বিমানে চড়ার আগে তারা তার মেয়েকে মনে করিয়েছে যে যাই হোক না কেন তাকে শান্ত থাকতে হবে। সেই সাজেশন এখন তার মনে গুঞ্জে উঠছে, যা তাকে শক্তিশালী থাকতে সাহায্য করছে। কিন্তু চিন্তা এখনও স্পষ্ট ছিল। যদি উড়ানে দেরি হয়, যদি ইন্ডাস ভেঞ্চার্সের সাথে অ্যাপয়েন্টমেন্ট সময়মতো না হয়, তাহলে পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। ফুসফুসাহর ধীরে ধীরে আরও স্পষ্ট বাক্যে বদলে গেল। সিট 3-এর কাছে একটা যাত্রী ধীর কণ্ঠে বলল যে সে কখনো কোনো শিশুকে ফার্স্ট ক্লাসে একা যাত্রা করতে দেখেনি। অন্যজন বলল যে এটা বাস্তবে সন্দেহজনক যে একটা মেয়ে এত মহঙ্গা জায়গায় বসে আছে। কেউ আন্নার সাথে সরাসরি কথা বলল না, কিন্তু সবাই তাকে শুনতে দিল। এই শব্দ অদৃশ্য ছুরির মতো ছিল, যা আলাদা অনুভব করার অনুভূতিকে আরও বাড়িয়েছে। এদিকে যে অধের বয়সের লোক শুরুতে তার সিট নিয়েছে, সে শান্ত, এমনকি একটু আত্মতৃপ্তও লাগছিল। সে তার চোখে দেখা এড়িয়েছে, কিন্তু তার চুপ্পি এই কথার পুষ্টি করার মতো ছিল যে সবকিছু তার ইচ্ছা অনুসারে হচ্ছে। আন্না তুরন্ত এটা প্রমাণ করতে পারত না যে সে নির্দোষ, কিন্তু তার হৃদয়ের গভীরে সে জানত যে এই অজ্ঞাত কলের পিছনে কে। এয়ার হোস্টেস সুনিতা কাছে এলো। তার কণ্ঠ সাধারণের চেয়ে বেশি তনাবপূর্ণ লাগছিল। সে ঘোষণা করল যে যখন বিমান পুনের ল্যান্ড করবে, তাহলে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট যাত্রীর সাথে সরাসরি জিজ্ঞাসা করার জন্য ওপরে আসবে। যদিও সে নাম বলেনি, কিন্তু সবাই বুঝল যে সে আন্নার কথা বলছে। কিছু যাত্রী একে অপরের দিকে ফিরল, তাদের চোখে কৌতূহল এবং চিন্তা দুটোই ছিল। তাদের জন্য এই বাধা না আজাদ শুধু একটা ছোট অসুবিধা নয়, বরং এটা পুরো উড়ানকে প্রভাবিত করতে পারে। আন্না চুপচাপ বসে, তার চিন্তা একটা কথায় গভীরভাবে কেন্দ্রীভূত ছিল। লোকেরা এত সহজে কেন মেনে নেয় যে ফার্স্ট ক্লাসে বসা একটা ভারতীয় মেয়ে একটা অসাধারণ কথা? সে সেই লোকদের সন্দেহাস্পদ দৃষ্টির অভ্যস্ত ছিল, যা তার কথা কিছু জানে না। কিন্তু এবার এটা আলাদা ছিল। এটা শুধু একটা মুখ সন্দেহ নয়, এটা একটা আধিকারিক অভিযোগ ছিল, যাতে পুরো যাত্রাকে বদলানোর শক্তি ছিল। এবং এটা একটা সত্যতা উজাগর করেছে যে পূর্বাগ্রহ তাড়াতাড়ি কার্যকরীতে বদলে যেতে পারে, যার গুরুতর পরিণাম হতে পারে। লাউডস্পিকার আবার গুঞ্জে উঠল। এবার এটা ঘোষণা ছিল যে সব যাত্রীকে পুনের জরুরি ল্যান্ডিংয়ের প্রস্তুতির জন্য তাদের সিটে থাকার অনুরোধ করা হচ্ছে। কেবিনে পরিবেশ তনাবপূর্ণ থেকে দমবন্ধ হয়ে গেল। কিছু লোক অভিযোগ করা শুরু করল যে তারা তাদের কানেক্টিং ফ্লাইট চুক যাবে। কেউ জোরে এয়ারলাইনকে দোষারোপ করল, এটা বলে যে তাদের উড়ান ভরার আগে এটাকে সামলানো উচিত ছিল। যদিও কেউ সরাসরি এর উল্লেখ করেনি, কিন্তু সবাই অপ্রত্যক্ষভাবে আন্নার উপস্থিতিকে দায়ী করেছে। মেয়েটা একটা গভীর নিঃশ্বাস নিল, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। যা হচ্ছে সেটা না শুধু তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, বরং নিজের উপর তার বিশ্বাসেরও। আন্না ভালো করে জানত যে সে কিছু ভুল করেনি। তার টিকিট, পাসপোর্ট এবং আইডেন্টিটি কার্ড সব বৈধ ছিল। কিন্তু সে এটাও বুঝত যে সত্যতা কখনো কখনো বিশ্বাস করার জন্য যথেষ্ট হয় না, বিশেষ করে যখন লোকেরা অজ্ঞাত অভিযোগে বিশ্বাস করার জন্য প্রস্তুত। তার বাবা
পিছন থেকে কাছে আসতে পারত না, কিন্তু আন্না জানত যে সে দেখছে। তার মনে সেই ছবি গুঞ্জে উঠল যখন দুজনে এই যাত্রার জন্য কত সতর্কতার সাথে প্রস্তুতি নিয়েছে। প্রেজেন্টেশনের প্রত্যেক লাইন থেকে পরিকল্পনার প্রত্যেক ছোট ছোট বিবরণ পর্যন্ত সেই সব প্রস্তুতি এখন শুধু একটা অজ্ঞাত ফোন কলের কারণে বিপদে। এই অন্যায় তার বুকে জড়িয়ে ধরেছে, কিন্তু সাথে একটা ইচ্ছাশক্তিও জাগিয়েছে। যাই হোক না কেন, সে লোকদের শুধু পূর্বাগ্রহের কারণে তার মূল্য কমাতে দেবে না। অধের বয়সের লোক কখনো কখনো তির্যক দৃষ্টিতে দেখে। তার চোখ পড়া কঠিন ছিল। হয়তো সে ভেবেছে যে সবকিছু শুধু একটা দ্রুত চেকে থেমে যাবে। হয়তো সে এটা অনুমান করেনি যে তার কাজ পুরো উড়ানকে অনিশ্চয়তার অবস্থায় ফেলে দিয়েছে। কিন্তু আন্নার জন্য সত্যতা আগের চেয়ে অনেক স্পষ্ট ছিল। এটা স্বার্থ এবং পূর্বাগ্রহের ফল ছিল, এবং এর পরিণাম সহজে অদৃশ্য হবে না। যখন বিমান উচ্চতা কমানো শুরু করল, তাহলে কেবিনে ফুসফুসাহট এখনও বন্ধ হয়নি। অনেক লোক তাদের ঘড়ি আবার চেক করল, তাদের ব্যক্তিগত পরিকল্পনার জন্য চিন্তিত ছিল। সেই অধৈর্যতা আন্নাকে আরও বেশি অনুভব করিয়েছে যে সে সাধারণ অসুবিধার কেন্দ্র হয়ে গেছে। মেয়েটা চিৎকার করতে চাইছিল যে সে নির্দোষ, যে এটা শুধু একটা মন গড়া গল্প, কিন্তু তার বদলে সে চুপ রইল। তার হৃদয়ে সে ভালো করে জানত যে তাকে যা মুখোমুখি হতে হবে সেটা শুধু একটা সাধারণ চেক নয়, বরং সম্মান এবং ন্যায়ের রক্ষার জন্য একটা পুরো লড়াই হবে। উড়ান কিছু হিলল এবং তারপর স্থির হয়ে গেল। এটা ইঙ্গিত দিয়ে যে এটা নামবে। ক্যাপ্টেন দোহারালো যে বিমান থামলে নিরাপত্তা কর্মীরা উপস্থিত থাকবে। সব যাত্রীকে নির্দেশের অপেক্ষায় চুপচাপ বসার অনুরোধ করা হলো। আন্না চুপচাপ তার সামনে ট্রে টেবিলে রাখা টিকিট দেখল। ৩ নম্বর স্পষ্ট করে ছাপা ছিল, যেন এটা মনে করাচ্ছে যে এটা শুধু একটা সিট নয়, এটা একটা ন্যায়সঙ্গত অধিকার যার লঙ্ঘন করা হয়েছে, এবং এখন এটা সমস্যার একটা পুরো শৃঙ্খলা জন্ম দিয়েছে। সেই মুহূর্তে আন্না একটা গভীর সত্যতা অনুভব করল। কখনো কখনো একটা ব্যক্তির একটা ছোট ক্ষুদ্র কাজ অন্যদের পরিকল্পনা এবং স্বপ্নকে হিলানোর জন্য যথেষ্ট হয়। এবং মেয়েটা জানত যে যখন সে বিমান থেকে বাইরে বেরোবে, তাহলে আসল চ্যালেঞ্জ শুরু হবে। বিমান পুনের রানওয়েতে পুরোপুরি থামল। প্রধান দরজা খোলা হলো যাতে নিরাপত্তা কর্মীরা ভিতরে আসতে পারে। যাত্রীদের কেবিনে একটা লম্বা চুপ্পি ছড়িয়ে গেল। সবাই ইউনিফর্ম পরা কর্মকর্তাদের প্রত্যেক পদক্ষেপ দেখছে। তারা সরাসরি সিট ৩-এর দিকে বাড়ল, যেখানে ছোট মেয়েটা চুপচাপ বসেছিল, এবং তাকে চেকে সহযোগিতা করার জন্য বিমান থেকে নামার অনুরোধ করল। সবার দৃষ্টি তুরন্ত তার উপর আটকে গেল। যেন গল্পটা খুব স্পষ্ট যে এই ভারতীয় শিশুর উপস্থিতি উড়ানকে মোড়ানোর কারণ ছিল। বাবাকে তাড়াতাড়ি তার মেয়ের সাথে যাওয়ার জন্য ডাকা হলো। সে জানত যে এটা শুধু একটা অসুবিধা নয়, বরং পূর্বাগ্রহের সাথে একটা সরাসরি সংঘর্ষ। বিমান থেকে নামার সময় ফুসফুসাহট বন্ধ হয়নি। কিছু যাত্রী দেরির জন্য তাদের রাগ প্রকাশ করল। কিছু কৌতূহলী ছিল এবং কিছু তো এটাও ফুসফুসালো যে এমন শিশুকে ফার্স্ট ক্লাস কেবিনে আসতে দেওয়া উচিত ছিল না। এই শব্দ আন্নার কানে ঠান্ডা এবং ভারী পড়ল। তাদের বিমানবন্দরে সিবিআইয়ের অফিসে নেওয়া হলো। প্রভারী কর্মকর্তা প্রিয়া মেনন ছিল। তার ব্যবহার কঠোর ছিল, কিন্তু লহজা প্রফেশনাল ছিল। তার পাশে বৃত্তীয় টিমের আলোক বর্মা ছিল, যা জিজ্ঞাসায় যোগ দেওয়ার ছিল। শুরু থেকেই প্রিয়া এই মুদ্রা তুলেছে যে যুবক যাত্রীর দস্তাবেজের বৈধতায় সন্দেহ আছে। সাথে শিক্ষালিপ কোম্পানি দিয়ে বিদেশে অসাধারণ টাকা ট্রান্সফারের অভিযোগেরও উল্লেখ করেছে। এই শব্দ বাবা এবং মেয়ে দুজনের মনে একটা জোরালো আঘাতের মতো ছিল। বাবা তুরন্ত প্রতিক্রিয়া দিল। এটা পুষ্টি করে যে সব দস্তাবেজ বৈধ। পাসপোর্ট, পুরো টিকিট এয়ারলাইন থেকে আইনিভাবে কেনা। তারা এই কথায়ও জোর দিয়েছে যে তাদের মেয়ের কোম্পানি পুরোপুরি স্বচ্ছভাবে কাজ করে। কিন্তু তাদের উত্তর সন্তোষজনক লাগছে না। আলোক বর্মা একটা ফাইল খুলল, কিছু সংখ্যা পড়ল, কিছু আন্তর্জাতিক ট্রান্সফার। এটা যুক্তি দিয়ে যে এটা এই কথার প্রমাণ যে কোম্পানি কিছু লুকাচ্ছে। ঠিক যখন পরিস্থিতি সবচেয়ে তনাবপূর্ণ হয়ে গেল, দরজা খুলল এবং উকিল সমীর রাও প্রকট হল। সে অনেক গুরুত্বপূর্ণ ঘটনায় পরিবারের সাথে ছিল, এবং এবারও তাই। বিলম্ব না করে তারা মেঝে একটা মোটা ফাইল রাখল, যাতে অডিট করা সব ভিত্তীয় রিপোর্ট, নিয়ন্ত্রক এজেন্সিতে জমা দেওয়া দস্তাবেজ এবং এই কথার প্রমাণ ছিল যে শিক্ষালিপের সব আন্তর্জাতিক লেনদেন অনেক দেশের স্কুলে অনলাইন শিক্ষণ প্রোগ্রাম চালানোর উদ্দেশ্যে ছিল। তাদের কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ় ছিল। এই কথায় জোর দিয়ে সব অভিযোগ নিরাধার। জিজ্ঞাসা কক্ষে পরিবেশ এখনও ভারী ছিল। প্রিয়ার মুখ পড়া কঠিন ছিল যখন আলোক ক্রমাগত নোট নিচ্ছে। বাবা এবং মেয়ে সামনে বসে স্পষ্ট অনুভব করছে যে তারা শুধু একটা সাধারণ প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছে না,
বরং পূর্বাগ্রহ ভরা একটা সিস্টেমেরও মুখোমুখি হচ্ছে। মেয়েটা তার সামনের ফাইলকে সোজা দেখল। সেই দিন এবং রাতগুলো মনে করে যখন সে তার বাবার সাথে সেই শিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এটা সব ছাত্রদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এখন এটাকে একটা চেকে টেনে আনা হচ্ছে, যেন তারা অপরাধী। যখন কর্মকর্তা দস্তাবেজের পর্যালোচনা করছে, উকিল রাও আরও বলল যে এটা প্রথমবার নয় যখন সংখ্যালঘু উদ্যোক্তাদের স্টার্টআপ কোম্পানিতে নিরাধার অভিযোগ লাগানো হয়েছে। তারা সাম্প্রতিক কিছু মামলার উদাহরণ দিয়েছে, যা সব কালো লোক বা অভিবাসী দিয়ে স্থাপিত উদ্যম ছিল। সেই সবকে তাদের গুরুত্বপূর্ণ প্রগতির ঠিক আগে অর্থহীন চেক দিয়ে বাধিত করা হয়েছে। শেষে রিপোর্ট তাদের নির্দোষ প্রমাণ করেছে, কিন্তু সময়, অর্থ এবং প্রতিষ্ঠার যে ক্ষতি হয়েছে তার ভরপাই করা কঠিন ছিল। বাবা শুনল, তাদের হৃদয়ে রাগ উঠে এলো। সে বুঝল যে এটা এখন তাদের পরিবারের নিজস্ব মামলা নয়, এটা একটা বড় ছবির অংশ, যেখানে তার মেয়ের মতো কোম্পানিকে শুধু এজন্য বিপদ মনে করা হয় কারণ তারা টেক শিল্পে ক্ষমতা রাখা পরিচিত গ্রুপের সাথে সম্পর্কিত নয়। তারা তার মেয়ের দিকে ফিরে দেখল, তার চোখে ভয় নয় বরং দৃঢ় সংকল্প ছিল। আন্না বুঝল যে সে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কিন্তু সে এটাও জানত যে শেষে সত্যতার জয় হবে। জিজ্ঞাসা অনেক ঘণ্টা চলল। প্রত্যেক প্রশ্ন বিবরণে গভীরে গেল। কোম্পানিতে কত কর্মচারী আছে, রাজস্ব কোথা থেকে আসে, অনেক দেশে অ্যাকাউন্ট খোলার কারণ কি। উকিল রাও দৃঢ়তার সাথে উত্তর দিল, ঠোস প্রমাণ পেশ করল। আন্না শুধু জিজ্ঞাসা করলে বলতো, কিন্তু তার প্রত্যেক শব্দ নিশ্চিত ছিল। সে প্রথমে কোডের লাইন লেখার তার যাত্রা নিয়ে বলল, ক্লাসে শিক্ষামূলক খেলা আনার চিন্তা নিয়ে, অনেক জায়গায় শিক্ষকদের সাথে সহযোগিতা নিয়ে, সব সত্য ছিল। লুকানোর জন্য কিছু ছিল না। কিছুক্ষণ চেক করার পর কর্মকর্তা প্রিয়া কিছু নরম হয়ে উঠল। কিন্তু আলোক বর্মা এখনও কোম্পানির মানি লন্ডারিংয়ের জন্য ব্যবহার হওয়ার সম্ভাবনা সম্পর্কিত আরও প্রশ্ন করল। এই সময় উকিল রাও একটা গুরুত্বপূর্ণ বিবরণ সামনে রাখল। সব আন্তর্জাতিক লেনদেন স্টক এক্সচেঞ্জ কমিশনে পাঠানো রিপোর্টে পাবলিক করা হয়েছে এবং একটা স্বাধীন অডিট ছেকে গেছে। তারা রিপোর্টের একটা কপি দুজন কর্মকর্তা সামনে রাখল, তাদের মিলান করার অনুরোধ করল। রুমে পরিবেশ কিছু শান্ত হল, কিন্তু কেউ শেষ শব্দ বলল না। বাবা এবং মেয়ে জানত যে এখনও অনেক বাকি আছে। এটা শুধু শিক্ষালিপির নির্দোষতা প্রমাণ করার কথা নয়, বরং এই সাজিশের পিছনে শক্তির মুখোমুখি হওয়ারও কথা। এবং যদিও কেউ এটা বলেনি, সবাই বুঝল যে কোনো অদৃশ্য হাত একটা সাধারণ উড়ানকে একটা গুরুতর চেকে বদলানোর সাজিশ রচেছে। আন্নার হৃদয়ে শুরুর রাগ একটা শক্তিশালী ইচ্ছা শক্তিতে বদলে গেল। সে সেই ছাত্রদের কথা ভাবল যা তার প্রোডাক্টের অপেক্ষায় আছে, সেই শিক্ষকদের কথা ভাবল যারা শিক্ষালিপ দিয়ে ছাত্রদের ভালো শিখতে সাহায্য করার জন্য ধন্যবাদ পাঠিয়েছে। সে এই নিরাধার অভিযোগগুলোকে তার যাত্রাকে ধীর করতে দেবে না। সে জানত যে তাকে তার বিশ্বাস বজায় রাখতে হবে। সবাইকে তার দাধার অভিযোগগুলোকে তার যাত্রাকে ধীর করতে দেবে না। কাজের স্বচ্ছতা এবং বাস্তব অর্থ প্রমাণ করতে হবে। যখন জিজ্ঞাসা অভ্যন্তরীণ আলোচনার জন্য থামল, তাহলে উকিলরাও ফুসফুস করে বলল যে সব প্রমাণ তাদের রক্ষার জন্য যথেষ্ট। কিন্তু চিন্তার কথা এটা যে কেউ ইন্ডাস ভেঞ্চার্সের মিটিংয়ের ঠিক আগে কোম্পানির প্রতিষ্ঠাকে ক্ষতি পৌঁছাতে চাইছে। তাদের বিশ্বাস ছিল যে এই মামলা শুধু উড়ানে একটা যাত্রীর ব্যক্তিগত সন্দেহ থেকে উত্থিত হয়নি, বরং এটা একটা বড় অভিযানের সাথে যুক্ত হতে পারে। এই শব্দগুলো শুনে বাবা এবং মেয়েকে আরও বোঝা গেল যে তারা যা মুখোমুখি হচ্ছে সেটা আকস্মিক নয়। এটা সেই শক্তিগুলোর গণনা যা ভয় পায় যে শিক্ষালিপের সাফল্য তাদের স্বার্থের জন্য বিপদ হবে। রাত হয়ে গেছে, অফিসে আলো এখনও জ্বলছে, জিজ্ঞাসা শেষ হয়নি, কিন্তু মেয়েটার হৃদয়ে বিশ্বাস আগের চেয়ে অনেক স্পষ্ট হয়ে গেছে। অন্যায়ের ঘূর্ণিতে টেনে নেওয়া হওয়ার পরও আন্না জানত যে সে থামবে না, এবং তার পাশে বসা তার বাবা চুপচাপ প্রতিশ্রুতি দিয়েছে যে সে এই লড়াইয়ে তার মেয়েকে একা ছাড়বে না। গ্র্যান্ড হায়াত বেঙ্গালুরু হোটেল সন্ধ্যার শান্ত হাওয়ায় ডিবেছিল, কিন্তু একটা ছোট মিটিং রুমে পুরো দিনের দমানো তনাব এখনও বিদ্যমান ছিল। বাবা এবং মেয়ে উকিল এবং সিইওর সাথে পরের সকালের মিটিংয়ের আগে পুরো ফাইলের পর্যালোচনা করছিল। নিরাপত্তা অফিসে ঘণ্টাখানেক লম্বা জিজ্ঞাসার পর প্রত্যেকে ক্লান্ত ছিল, কিন্তু কেউ বিশ্রাম করার সাহস করেনি। প্রত্যেক বিবরণকে সতর্কতার সাথে প্রস্তুত করতে হবে, কারণ একটা ছোট চুকও ইন্ডাস ভেঞ্চার্সের সামনে সুযোগ হারাতে পারে। যখন সবকিছু শান্ত হতে লাগল, তাহলে রিসেপশন ফোন করে বলল যে কেউ তাদের সাথে দেখা করতে অড়া হয়েছে। যেমনই তার নাম বলা হলো, পুরো রুম একটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল।
সেই ব্যক্তি উড়ানের সেই অধের বয়সের যাত্রী ছিল যা বেশর্মি করে ৩ সিটে বসে সব মুসিবত শুরু করেছে। কেউ ভাবেনি যে সে এখান পর্যন্ত আসবে, এবং এটা তো একদম ভাবেনি যে সে তার সাথে একটা পুরো ফাইল নিয়ে আসবে। বাবা একটা মুহূর্তের জন্য মানা করতে চাইছিল, কিন্তু মেয়েটা শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল যে সে শুনতে চায় যে তার কাছে কি বলার আছে। গ্রুপ ভিড় ভরা লবির বদলে একটা নিজস্ব অধ্যয়ন কক্ষে দেখা করার সিদ্ধান্ত নিল। যখন সে ভিতরে এলো তাহলে পরিবেশ এত ভারী ছিল যে প্রত্যেকে এটাকে অনুভব করতে পারত। তার মুখ ক্লান্ত ছিল, তার চোখ পশ্চাতাপ এবং চিন্তার মধ্যে ডলছিল। সে সতর্কতার সাথে একটা মোটা ফাইল মেঝে রাখল। সে স্বীকার করল যে সে সেই অজ্ঞাত ফোন কল করেছে। শুরুর কারণ শুধু এটা যে সে এটা স্বীকার করতে পারছিল না যে একটা ভারতীয় মেয়ে ফার্স্ট ক্লাসে বসে আছে, এবং সেটাও এত আত্মবিশ্বাসের সাথে যেন সে জায়গা তারই। কিন্তু তারপর তার কণ্ঠ ধীর হয়ে গেল এবং সে বলল যে মামলা এর চেয়ে অনেক জটিল। সে গ্যানেটিক সলিউশনসের জন্য কাজ করছিল, যা একটা অনলাইন শিক্ষা প্রোডাক্ট কোম্পানি ছিল এবং শিক্ষালিপের সরাসরি প্রতিদ্বন্দ্বী ছিল। সাম্প্রতিক মাসে জ্ঞানককে একটা বিশাল বিনিয়োগ গ্রুপ অধিগ্রহণ করেছে। সৌদা সম্পূর্ণ হওয়ার তুরন্ত পর নতুন ম্যানেজমেন্ট অনেক গোপন মিটিং আয়োজন করেছে। সেগুলোতে তারা সেই পাদ্রাসপাত স্টার্টআপগুলোকে শেষ করার পরিকল্পনা করেছে যাকে তারা বাধা মনে করে। তালিকায় সবচেয়ে ওপরে শিক্ষালিপ ছিল। সে লোক আরও বলল যে সে সেই মিটিংগুলোর একটায় অংশ নিয়েছে। সে তার চোখে ইমেল মেমো দেখেছে, যাতে গুজব ছড়ানো, আইনি জাল বিছানো এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিষ্ঠাকে কলুষিত করার জন্য মিডিয়া চ্যানেল ব্যবহার করার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। তারা আন্তর্জাতিক অর্থ সম্পর্কিত অভিযোগ তৈরি করা এবং তারপর অভিযোগগুলোকে আধিকারিক চেকে বদলানোর জন্য তাদের ডিস সম্পর্ক ব্যবহার করার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে। যখন সে বিমানে আন্নার সাথে মিলল, তাহলে একটা আবেগপূর্ণ এবং পূর্বাগ্রহ ভরা মুহূর্তে সে নিজেকে সেই পরিকল্পনাকে সক্রিয় করার জন্য একটা আদর্শ উপকরণ করে নিয়েছে। পুরো রুম চুপ হয়ে গেল যখন সে ফাইল খুলল, যার ভিতরে ইমেলের প্রিন্টআউট, মিটিংয়ের মিনিটস এবং রণনৈতিক দস্তাবেজ ছিল। প্রত্যেক পাতা দেখাচ্ছে যে এটা শুধু একটা খালি কবুলনামা নয়। শিক্ষালিপের স্পষ্ট উল্লেখ করা লাইন ছিল। টিপ্পনী ছিল যে একটা শিশু দিয়ে চালিত কোম্পানি অনেক দিক থেকে ভারী হামলার মুখোমুখি হতে পারবে না। এমনকি ঝুঁকি বিশ্লেষণ চার্টও ছিল, যাতে বিনিয়োগকারীদের ওপর চাপ দেওয়ার উপায়ের বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যাতে তারা সহযোগিতা করার ইচ্ছা ছেড়ে দেয়। বাবা দস্তাবেজের স্তূপ দেখল। তাদের মুখ আরও তনাবপূর্ণ হয়ে গেল যখন তাদের এহসাস হল যে গতদিন তাদের পরিবার যা সহ্য করেছে সেটা আকস্মিক নয়, বরং একটা সতর্কতার সাথে প্রস্তুত করা সাজিশের অংশ। তাহলে সে তার রাগ লুকাতে পারল না, কিন্তু তারা তার কণ্ঠ শান্ত রেখেছে, শুধু সরাসরি জিজ্ঞাসা করল যে সে এখন সব প্রমাণ নেওয়ার সিদ্ধান্ত কেন করেছে। সে লোক ইতস্তত করল এবং তারপর স্বীকার করল যে মেয়েটাকে একটা অপরাধীর মতো বিমান থেকে বাইরে নিয়ে যাওয়া দেখার পর সে ঘুমাতে পারেনি। সে বলল যে সেই মুহূর্ত তাকে এহসাস করিয়েছে যে তার নিজের ভিতরের তিরস্কার এবং পূর্বাগ্রহ তাকে একটা নোংরা খেলায় সাহায্যকারী করে দিয়েছে। সে কোনো বাহানা তৈরি করেনি, শুধু কবুল করল যে তার হরকত ব্যক্তিগত স্বার্থ এবং কাজের চাপের সামনে দুর্বলতা দুটো থেকে উদ্ভূত ছিল। কিন্তু এখন যখন সে পরিণাম স্পষ্ট দেখেছে, তাহলে সে কমপক্ষে সত্যতা সামনে এনে তার ভুল ঠিক করতে চায়। উকিলরাও তাড়াতাড়ি প্রত্যেক পাতা পাল্টালো, তাকে সেই চিজগুলোর সাথে মিলিয়েছে যাতে তাদের আগে থেকেই সন্দেহ ছিল। স্পষ্টভাবেই এই প্রমাণ সেই প্যাটার্নের সাথে মিলছে যা তারা সংখ্যালঘু স্টার্টআপকে লক্ষ্য করা একই রকম মামলায় দেখেছে। এটা সেই হারানো টুকরো যা এটা প্রমাণ করে যে আজকের অভিযোগ আকস্মিক নয়, বরং একটা সংগঠিত অভিযানের অংশ। রুমে কেউ তুরন্ত কিছু বলল না। মেয়েটা চুপচাপ প্রত্যেক শব্দ শুনছিল। তার হৃদয়ে অনেক মিলিজুলি অনুভূতি উঠছে। অন্যায়পূর্ণ ব্যবহারের রাগ এখনও ছিল, কিন্তু সাথে তাকে একটা অদ্ভুত স্বস্তিও অনুভব হল। যদিও এই কবুলনামা শত শত যাত্রীর সামনে অপমানিত হওয়ার স্মৃতিকে মুছে দিতে পারবে না, তবুও এটা দেখাচ্ছে যে সত্যতা ধীরে ধীরে সামনে আসছে। সে বুঝল যে এটা একটা লম্বা লড়াইয়ের শুধু শুরু। কিন্তু কমপক্ষে যে ব্যক্তি আজকের ঘটনাকে সরাসরি অঞ্জাম দিয়েছে, তাকেও তার অন্তরাত্মার মুখোমুখি হতে হয়েছে। শেষে সে লোক বলল যে সে কর্মকর্তাদের সাথে সহযোগিতা করবে, দরকার পড়লে গবাহি দেওয়ার জন্য প্রস্তুত। তাকে মাফির আশা নেই, শুধু এই আশা যে এই কাজ কিছু পরিমাণে ভুল ঠিক করতে সাহায্য করতে পারে। গ্রুপ কিছুক্ষণ আরও চুপ বসে রইল। বাবা কোনো প্রতিশ্রুতি করেনি। উকিলরাও শুধু দরকারি তথ্য নোট করে মাথা নাড়ল। ছোট দেখা শেষ হল। একটা ভারী পরিবেশ ছেড়ে গেল, কিন্তু আশার একটা রশ্মিও জাগিয়েছে। যখন সে চলে গেল, তাহলে শুধু বাবা, মেয়ে এবং কাছের সহযোগীই বাকি ছিল। তারা বুঝল যে মামলা এখন একটা পুরোপুরি আলাদা পর্যায়ে প্রবেশ করেছে।
এটা এখন দস্তাবেজ বা অর্থের কথা, একটা একাকী চেক নয়। এটা বড় নিগমের নিয়ন্ত্রণ থেকে বাইরে স্টার্টআপগুলোকে পড়ানোর জন্য একটা ব্যবস্থিত হামলা ছিল। এবং যে সত্যতা এখনই সামনে এসেছে সেটা তাদের নিষ্ক্রিয় শিকার থেকে মূল্যবান প্রমাণ রাখা লোকদের মধ্যে বদলে দিয়েছে। মেয়েটা ধীরে তার বাবা এবং উকিলকে দেখল। তার চোখ দৃঢ় সংকল্পে ভরা ছিল। ক্লান্ত হওয়ার পরও সে জানত যে সে থামতে পারবে না। শিক্ষালীপ ব্যবহারকারী ছাত্র, সেই প্ল্যাটফর্মে ভরসা করা শিক্ষক, সবাই এই লড়াইয়ের পরিণামের অপেক্ষায় আছে। এবং এই মুহূর্ত থেকে সেই লড়াই এখন শুধু একটা কোম্পানির রক্ষা করার কথা নয়, বরং তাদের কথা নয়, সবার সম্মান এবং মান্যতার অধিকার রক্ষা করার কথা, যা পূর্বাগ্রহের সীমা থেকে বাইরে বেরোয়ার সাহস করে। পরের সকাল বেঙ্গালুরুর সূর্যের আলো পুরোপুরি হটাতে পারেনি যে ইন্ডাস ভেঞ্চার্সের মিটিং রুম আলোকিত হয়ে গেল। মেঝে ল্যাপটপ, রণনীতির প্রিন্টআউট ভিত্তিও রিপোর্ট ছিল। সব কিছু বিস্তারিত প্রস্তুত করা হয়েছে। মেয়েটা তার বাবা, উকিল এবং সিইওর মধ্যে বসেছিল। তার মুখ গতদিনের তুলনায় শান্ত ছিল। একটা লম্বা ঝড়ের দিনের পর সবাই বুঝল যে এই মিটিং না শুধু একটা কোম্পানির ভাগ্যের ফয়সালা করবে, বরং সেই বিশ্বাসের পুষ্টিও করবে যার তারা এত সময় ধরে পালন করছে। মিটিং রুমের সামনের গ্যালারিতে দৃঢ় পদক্ষেপের আওয়াজ গুঞ্জে উঠল। ইন্ডাস ভেঞ্চার্সের প্রতিনিধি ভিতরে এলো। তাদের সাথে একটা পরিচিত মহিলা ছিল। কেউ নয়, বরং মার্গেট, যা গতদিন উড়ানে তার সিট ছেড়ে দিয়েছে। জানা গেল যে সে ফান্ডের বিনিয়োগ বোর্ডের নতুন সদস্য। তাদের উপস্থিতি রুমের পরিবেশ পুরোপুরি বদলে দিয়েছে। অনেক চেক করা দৃষ্টির মধ্যে মেয়েটা তাদের প্রোৎসাহন ভরা হাসি দেখল, যা কোমল ছিল কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। মিটিং শুরু হল। চেয়ারম্যান সংক্ষিপ্ত পরিচয় দিল এবং তারপর মেয়েটাকে প্রেজেন্ট করার জন্য আমন্ত্রণ করল। প্রজেক্টর চালু হল। স্ক্রিন শিক্ষালীপ গ্লোবাল এক্সপ্যানশন প্ল্যান শব্দ দিয়ে আলোকিত হয়ে গেল। কোনো ঘাবড়াহট ছিল না। তার স্পষ্ট কণ্ঠ সমানভাবে সুসংগতভাবে আত্মবিশ্বাসের সাথে গুঞ্জে উঠল। প্রেজেন্টেশন ডালাসের উপনগরে একটা ছেলের ছোট গল্প দিয়ে শুরু হলো, যাকে ডিসলেক্সিয়া ছিল, কিন্তু শিক্ষালীপ দিয়ে বিকশিত একটা শিক্ষণ খেলার ধন্যবাদে সে উল্লেখযোগ্য প্রগতি করেছে। তারপর বিকাশের সংখ্যা ছিল 40-এর বেশি দেশে প্রসার দেখানো গ্রাফ, শিক্ষক এবং ছাত্রদের প্রতিক্রিয়া। ইন্ডাস ভেঞ্চার্সের সদস্যরা শুরুতে সোজা বসেছিল। তাদের চোখে কিছু সন্দেহ ছিল। তারা এটা দেখে তাদের অবাক লুকাতে পারেনি যে প্রেজেন্টার একটা ভারতীয় মূলের শিশু, যা বয়সে ছোট এবং সামাজিক অভিজ্ঞতায় কম। কিন্তু প্রত্যেক স্লাইড, প্রত্যেক যুক্তি স্পষ্টভাবে প্রেজেন্ট করা হওয়ায় সেই মনোভাব ধীরে ধীরে বদলে গেল। মেয়েটা শুধু সংখ্যা পড়েনি, বরং তাদের উৎপত্তি, রণনীতি এবং দীর্ঘকালীন লক্ষ্যও ব্যাখ্যা করেছে। ব্যবহৃত ভাষা সাধারণ কিন্তু সঠিক ছিল, যা তার দিয়ে তৈরি প্রোডাক্ট নিয়ে গভীর বোঝার প্রতিফলন করছে। একটা বিনিয়োগকারী মাঝখানে টোকা দিয়ে জিজ্ঞাসা করল যে যখন ব্যবহারকারী 3 গুণ বাড়বে তাহলে অবকাঠামো বিস্তার করার ক্ষমতা কি? মেয়েটা শান্তভাবে স্টোরেজ সিস্টেমের ডিজাইনের দিকে ইশারা করে উত্তর দিল। ক্লাউড সার্ভিস প্রোভাইডারের সাথে সহযোগিতার পরিকল্পনা, অনুমানিত খরচ এবং দরকারি অতিরিক্ত টাকার বিস্তারিত বর্ণনা করল। অন্য সদস্য ইউরোপে চালানোর ঝুঁকি নিয়ে জিজ্ঞাসা করল। তুরন্ত সে ডাটা নিরাপত্তা পরিকল্পনা সাথে জিডিপিআর বিশ্লেষণ প্রেজেন্ট করল। সেই পুরো প্রস্তুতি পুরো রুমকে মাথা নাড়তে বাধ্য করেছে। চরম বিন্দু তাহলে এলো যখন নতুন ফিচার নিয়ে প্রেজেন্টেশনের অনাবরণ করা হলো। স্ক্রিনে ডিসলেক্সিয়া ছাত্রদের সাহায্য করা একটা উপকরণের ডেমো দেখা গেল। ব্যবহার বিশ্লেষণ এবং পারফরম্যান্সের গতি সমন্বয় করা অ্যালগরিদম ব্যবহার করে সিস্টেম ছাত্রদের লিখিত শব্দ বোঝার ক্ষমতাকে 40% পর্যন্ত বাড়াতে সাহায্য করেছে। একটা বড় বিনিয়োগকারী চুপচাপ বলল যে তার নাতিরও এই সমস্যা আছে। সেই মুহূর্ত সেই শ্রোতাদের হৃদয়কে সরাসরি ছুঁয়ে যাওয়ার মতো ছিল। শিক্ষালীপ শুধু একটা প্রযুক্তিগত প্রোডাক্ট নয়, বরং জীবন বদলানো একটা উপকরণ ছিল। 1.5 ঘন্টার বেশি সময়ের পর প্রেজেন্টেশন একটা সাধারণ পুষ্টির সাথে শেষ হলো। শিক্ষা সব শিশুর বিশেষাধিকার নয়, বরং একটা সাধারণ অধিকার হওয়া উচিত, যাই হোক না কেন তাদের পটভূমি বা পরিস্থিতি। পুরো রুম কিছু সেকেন্ডের জন্য চুপ রইল। তারপর তালির গড়গড়াহট হলো। এটা আনুষ্ঠানিক তালি নয়, বরং বাস্তব মান্যতা ছিল। বাবা পিছনে বসে, তাদের চোখ গর্বে চকচক করছে। উকিল এবং সিইও একে অপরকে দেখে ধীরে মাথা নাড়ল। তারা জানত যে গুরুত্বপূর্ণ মুহূর্ত পার হয়েছে। বোর্ড অভ্যন্তরীণ আলোচনার জন্য ব্রেকের অনুরোধ করল। গ্রুপকে বাইরে অপেক্ষা করার জন্য আমন্ত্রণ করা হলো। লম্বা গ্যালারি শান্ত ছিল, শুধু ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছিল। মেয়েটা চেয়ারে চুপচাপ বসেছিল, কিন্তু তার মন চিন্তায় ভরা ছিল। পরিণাম যাই হোক না কেন, সে তার সেরা পারফরমেন্স করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা যে তাকে শোনা হয়েছে। একটা বাস্তব প্রতিষ্ঠাতা হিসেবে মান্যতা দেওয়া হয়েছে,
না শুধু একটা শিশু হিসেবে যাকে নিচু দেখা হয়। আধা ঘন্টা পর মিটিং রুমের দরজা খুলল। ইন্ডাস ভেঞ্চার্সের প্রতিনিধি প্রকট হল। তাদের কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাদের চোখে উৎসাহ লুকানো ছিল না। তারা ঘোষণা করল যে বিনিয়োগ কোষ আধিকারিকভাবে শিক্ষালিপের বিশ্বব্যাপী বিস্তার পরিকল্পনার জন্য টাকা দেওয়ায় সম্মতি প্রকাশ করেছে। সাথে দরকারি ছাত্রদের জন্য অ্যাক্সেস সুবিধা বিকাশ করার জন্য একটা বিশেষ অনুদানও দেওয়া হয়েছে। এছাড়া ইন্ডাস ভেঞ্চার্স আসন্ন কোনো আইনি বা মিডিয়া পরিস্থিতিতে কোম্পানির পাবলিকভাবে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। এই খবর একটা বৃষ্টির মতো গুঞ্জে উঠল, যা টালকের সব ধুলো ধুয়ে দিয়েছে। মেয়েটা ধন্যবাদে ধীরে মাথা নাড়ল, শান্তভাব বজায় রাখল, কিন্তু তার হৃদয়ে খুশিতে ঝুমে উঠল। বাবা মেঝের নিচে তার মেয়ের হাত ধীরে চাপল, যা সব শব্দের জায়গা নিয়েছে। উকিল এবং সিইও তাদের হাসি লুকাতে পারল না, এবং মার্গেট, যা উড়ান থেকেই বিদ্যমান ছিল, গর্বভরা দৃষ্টি ফেলল। যখন সব আনুষ্ঠানিকতা শেষ হল, তাহলে গ্রুপ বেঙ্গালুরুর দুপুরের আলোয় বাইরে বের হল। শহর ব্যস্ত ছিল, রাস্তায় যানবাহনের আওয়াজ গুঞ্জে উঠছে, কিন্তু তাদের হৃদয়ে সব কিছু শান্ত হয়ে গেছে, জয়ের অনুভূতির জন্য জায়গা তৈরি করছে। একটা অন্যায়পূর্ণ উড়ান থেকে, একটা অতার্কিক চেক থেকে তারা এই রুমে এসেছে এবং সত্যতা প্রমাণ করেছে। মেয়েটা তার বাবার দিকে দেখল, ধীরে বলল, আমরা করে দেখিয়েছি সব কিছুর পর। তারা উত্তর দিল, শুধু আমাদের জন্য নয়, বরং সেই লক্ষ লক্ষ ছাত্রদের জন্য যাদের এর দরকার। এটা একটা সাধারণ বাক্য ছিল, কিন্তু এতে মুম্বাইয়ের একটা ছোট রুম থেকে বেঙ্গালুরুতে ইন্ডাস ভেঞ্চার্সের হেডকোয়ার্টার পর্যন্ত একটা লম্বা যাত্রা সমাহিত ছিল। একটা যাত্রা না শুধু প্রযুক্তির, বরং বিশ্বাস এবং দৃঢ়তারও। কিন্তু তারা এটাও জানত যে এটা শেষ নয়। গ্যানটেকের পিছনের নিগম এখনও তার সাজিশ এবং বিশাল শক্তির সাথে বিদ্যমান। আসন্ন দিন নিশ্চিতভাবে ঝড়ো হবে, কিন্তু কমপক্ষে আজ তাদের কাছে আরও সহযোগী এবং সম্পদ এবং সবচেয়ে বেশি মান্যতা ছিল, এবং এটা সামনের যাত্রার জন্য শক্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যখন গাড়ি ভবন থেকে বের হলো, তাহলে মেয়েটা তার ফোন খুলল। একটা ব্রেকিং নিউজের সূচনা মিলল। ফেডারেল এজেন্সি আধিকারিকভাবে সেই নিগমের বিরুদ্ধে চেক শুরু করেছে, যা শিক্ষালিপকে কলুষিত করার সাজিশের পিছনে ছিল। পুরো গাড়ি চুপ হয়ে গেল। তারপর প্রত্যেকের ঠোঁটে হাসি এলো। সামনের রাস্তা লম্বা ছিল, কিন্তু ন্যায়ের আলো সবচেয়ে ঝড়ো দিন থেকে চকচক করতে লাগল। 6 মাস পর শিক্ষালিপ গ্লোবাল অ্যাক্সেস প্রোগ্রামের শুভারম্ভ অনুষ্ঠান পুনের কমিউনিটি ইনোভেশন সেন্টারে আয়োজিত করা হয়েছে। সভাগার শিক্ষক, অভিভাবক, ছাত্র এবং অনেক স্কুলের প্রতিনিধি দিয়ে খচখচ ভরা ছিল। পরিবেশ একটা উৎসবের মতো জীবন্ত ছিল, কারণ প্রত্যেকে বুঝত যে আজকের অনুষ্ঠান শুধু একটা প্রযুক্তিগত প্রোডাক্টের পরিচয় নয়, বরং অনেক ঝড় থেকে গেল একটা দৃঢ় যাত্রার প্রমাণ। মঞ্চে বড় স্ক্রিনে বিশ্বের তসবির দেখা গেল। টেক্সাসের গ্রামীণ এলাকার একটা ক্লাস, নিউ মেক্সিকোর একটা ঝড় থেকে গেল ছোট স্কুল, ক্যালিফোর্নিয়ায় অভিবাসী বস্তিতে সংকীর্ণ কক্ষ, সবাই এই প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করেছে। সংখ্যা দেখা গেল লক্ষ লক্ষ নতুন অ্যাকাউন্ট, শত শত অংশগ্রহণকারী স্কুল, বিশ্ব থেকে ইতিবাচক প্রতিক্রিয়া। যে চিজ পুরো সভাগারকে অনুভূত করিয়েছে সেটা বিকাশ চার্ট নয়, বরং শিশুদের হাসির ছোট ক্লিপ, যখন তারা পড়া গণিত শেখা বা প্রথমবার তাদের বন্ধুদের মতো একটা অনলাইন ক্লাসে অংশ নেওয়ায় সক্ষম হয়েছে। বাবা মঞ্চের কিনারে চুপচাপ দেখছে। তাদের নিরাপত্তা অফিসে তনাবপূর্ণ মুহূর্ত, অতার্কিক অভিযোগ এবং সেই বিশ্বাসী উড়ানে অনেক লোকের সন্দেহাস্পদ দৃষ্টি মনে পড়ল। সবকিছু তাদের মনে একটা ধীর গতির ফিল্মের মতো চলছে। যদি তারা সেই দিন হার মেনে নিত, তাহলে হয়তো আজ তারা এখানে থাকত না। তারা গর্বের সাথে তার মেয়েকে দেখল, যা এখন 12 বছরের হয়েছে, আরও পরিপক্ক দেখা যাচ্ছে, কিন্তু তার হাসিতে এখনও একটা শিশুর নিষ্পাপতা ছিল। মেয়েটা একটা সাধারণ অভিবাদন দিয়ে শুরু করল এবং তারপর 2 বছর আগের যাত্রা নিয়ে বলল, যখন প্রথম চিন্তা একটা ছোট রুমে এসেছে। সে ব্যর্থ পরীক্ষা, তার বাবার সাথে দেরি রাত পর্যন্ত কোডের প্রত্যেক লাইন ঠিক করা, এবং সেই মুহূর্তের উল্লেখ করল যখন মিথ্যা অভিযোগের কারণে সবকিছু ছড়িয়ে পড়া লাগছিল। সভাগার চুপ হয়ে গেল যখন সে বলল যে তাকে একবার সেই সিটে বসার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে, শুধু এজন্য যে সে তেমন দেখা যায় না যেমন লোকেরা একটা সিইওর কল্পনা করে। তারপর তার কণ্ঠে চকচক আসলো যখন সে সেই দিনের উল্লেখ করল, যখন ইন্ডাস ভেঞ্চার্স বিনিয়োগের ঘোষণা করল, যখন সত্যতা সামনে এলো এবং যখন কঠিন সরকারি স্কুলে প্রথম ছাত্রদের মুক্ত অ্যাক্সেস দেওয়া হলো। তালি কোনো দুঃখজনক গল্পের জন্য নয়, বরং বিপরীত পরিস্থিতি থেকে উঠে আসার ইচ্ছাশক্তির জন্য বাজল। শেয়ার করার পর স্ক্রিন অনেক জায়গা থেকে লাইভ ছবিতে সুইচ হল। মধ্য ভিয়েতনামে একটা ছোট ক্লাস, যেখানে ছাত্ররা ইংরেজি শেখার জন্য শিক্ষালিপ ব্যবহার করছে। কেনিয়ার একটা গ্রামের স্কুল, যেখানে শিশুরা প্রথমবার তাদের স্থানীয় ভাষায় একটা অনলাইন শিক্ষণ উপকরণ পেয়েছে।
শিকাগোর উপনগরে একটা ক্যাম্পাস যেখানে অভিবাসীমূলের ছাত্র ইন্টারঅ্যাক্টিভ গেমের মাধ্যমে বিজ্ঞান পাঠ্যক্রমের আনন্দ নিচ্ছে। প্রত্যেক মুখ দেখা গেল, প্রত্যেক হাসি চকচক উঠল যেন ভৌগোলিক এবং ভাষাগত দূরত্বকে পূরণ করছে। দর্শক অনুভূত হল। অনেক লোক তাড়াতাড়ি তাদের চোখের জল মুছল, তাদের ভাদমসাস পাঠ্যক্রমের আনন্দ নিচ্ছে। তাদের জন্য এই মুহূর্ত প্রমাণ করে যে প্রযুক্তি শুধু কোড বা শুকনো ডাটা নয়, বরং অন্যায়ের বাধা দূর করতে সাহায্য করা একটা সেতু। হঠাৎ পিছনের লাইনে দুটা পরিচিত মুখ দেখা গেল। মার্গেট সেই লোকের পাশে বসেছিল যা সেই বিশ্বাসী উড়ানে একটা যাত্রী ছিল। তারা চুপচাপ তালি বাজালো। তাদের চোখে গর্ব ছিল যখন সে বিনয়ীভাবে বলার সাহস করছে না। সে কর্মকর্তাদের সাথে সহযোগিতা করেছে, গ্যানটেকের পিছনের নিগমের চেকে সাহায্য করার জন্য দস্তাবেজ প্রদান করেছে, যদিও তাকে নিজেকেও সাজার মুখোমুখি হতে হয়েছে। তার পশ্চাতাপ এবং সত্যতার পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত সাজিশকে উজাগর করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ সে এখানে সেই মেয়ের অপ্রত্যাশিত আমন্ত্রণে এসেছে যা সুলহ এবং সংশোধনের রাস্তা খোলার চেষ্টার অংশ। অনুষ্ঠান শিক্ষালীপ এবং অনেক অলাভজনক সংগঠনের মধ্যে সাজেদারিতে হস্তাক্ষর দিয়ে চলল। বড় অনুদান প্যাকেজের ঘোষণা করা হলো। এটা নিশ্চিত করে যে এই প্ল্যাটফর্ম পরের 1 বছরের মধ্যে লক্ষ লক্ষ আরও ছাত্রদের কাছে পৌঁছবে। ওকিল রাও এবং সিইও হাত মিলিয়ে বধাই দিল। যখন বাবা শুধু চুপচাপ তার মেয়েকে দেখল, এটা জেনে যে এই যাত্রা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। যখন অনুষ্ঠান শেষ হওয়ার ছিল, তাহলে সভাগারে একটা প্রায় 9 বছরের শিশু বলার অনুমতি চাইল। সে বলল যে তাকেও ধীর গতিতে শেখার জন্য বন্ধুরা দিয়ে মজা কুড়ানো হয়, কিন্তু শিক্ষালীপের ধন্যবাদে এখন সে ক্লাসের সাথে চলতে পারে। সেই ছোট বাক্য পুরো সভাগারকে তালির গড়গড়াহাটে ভরে দিল। মঞ্চে মেয়েটা ধীরে হাসল, তার চোখ চকচক উঠল। সেই মুহূর্তে সেই উড়ান থেকে হওয়া সব পরিশ্রম, সব অন্যায়, সব ব্যথা যেন অদৃশ্য হয়ে গেল। যখন অনুষ্ঠান শেষ হল, তাহলে লোকেরা দাঁড়াল। তালির গড়গড়াহট এখনও গুঞ্জে উঠছে। মেয়েটা মাথা ঝুঁকিয়ে প্রণাম করল এবং তারপর শেষ বাক্য বলল, শিক্ষা কোনো ফার্স্ট ক্লাস টিকেট নয় যাতে কিছু লোক প্রবেশ করতে পারে। শিক্ষা সবার জন্য একটা উড়ান, এবং প্রত্যেকে তার সিটের হকদার। পুরো সভাগার গুঞ্জে উঠল। সেই দিন সেখানে উপস্থিত লোকেরা সেই বাক্যকে কখনো ভুলবে না। এটা শুধু একটা প্রযুক্তিগত প্রজেক্টের জন্য একটা পুষ্টি নয়, বরং ন্যায় এবং আশা নিয়ে একটা গভীর মানসীয় সন্দেশ ছিল। এবং অনুষ্ঠানের চকচক আলোয় সবাই বুঝল যে একটা প্রতীয়মান ছোট ঘটনা থেকে বিশ্বের লক্ষ লক্ষ শিশুর জন্য শিখার, তার স্বপ্ন ছোঁয়ার একটা দরজা খুলে গেছে। সেই দিন সভাগার থেকে বের হওয়া প্রত্যেক ব্যক্তির মনে শেষ সন্দেশ গুঞ্জে উঠছে। এতে কোনো ফারাক পড়ে না যে আমরা জীবনের ওড়ানে কোন সিটে বসি। গুরুত্বপূর্ণ কথা এটা যে আমরা সেই লোকদের জন্য আরও সিট খোলার জন্য কি করেছি যাদের সুযোগের দরকার। দেবীয় এবং সজ্জনরা, সবচেয়ে প্রথমে আমাকে আজকের গল্পে আগ্রহ নেওয়া এবং শোনার জন্য আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ দেওয়ার অনুমতি দিন। এটা শুধু দৃঢ়তা এবং বিশ্বাসের গল্প নয়, বরং এটা একটা অনুস্মারকও যে জীবনে কখনো কখনো আমাদের পূর্বাগ্রহ, অন্যায় এবং এমনকি আমাদের আশেপাশের লোকদের সন্দেহেরও মুখোমুখি হতে হয়। কিন্তু যদি আমরা শান্ত, দৃঢ় এবং আমরা যে মূল্যগুলো গ্রহণ করছি তাতে বিশ্বাস বজায় রাখি, তাহলে আমরা কষ্টগুলোকে সুযোগে বদলাতে পারি, চ্যালেঞ্জগুলোকে এগিয়ে যাওয়ার শক্তিতে বদলাতে পারি। গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা এটা যে ন্যায় কখনো স্বাভাবিকভাবে মেলে না। এর রক্ষার জন্য দাঁড়ানোর জন্য সাহসের দরকার হয়। এটা পুষ্টি করার জন্য একতার দরকার হয়। যে কেউ যাই হোক না কেন, তার পটভূমি বা পরিস্থিতি, সম্মান এবং সাফল্যের সুযোগ পাওয়ার হকদার। এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা যে আমরা অন্যের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার কিভাবে করি, এটাই আমাদের নিজের বাস্তব মূল্যের মাপ। যদি আপনাদের এই গল্প অর্থবহ লাগে, তাহলে দয়া করে লাইক করুন, যাতে আমরা জানতে পারি যে আমরা যা শেয়ার করেছি সেটা আপনাদের হৃদয়কে ছুঁয়েছে। আপনি নিচে একটা টিপ্পণীও ছেড়ে যেতে পারেন। আপনার চিন্তা, দৃষ্টিকোণ বা ব্যক্তিগত শিক্ষা বলতে পারেন যা আপনি শিখেছেন। এবং পরের গল্প থেকে না চুকার জন্য দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আমাদের সাথে থাকুন। একবার আবার আপনাদের সমর্থন এবং ভালোবাসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।